আত্মপ্রকাশের ৭ মাসে এনসিপিতে ভাঙনের গুঞ্জন, গণ অধিকার পরিষদের সঙ্গে মিলিত হতে চলছে দফায় দফায় বৈঠক, ঐক্যবদ্ধ হয়ে আরো শক্তিশালী রূপে ফেরার বার্তা। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রাতে সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সফর ঘিরে মাঠে থাকবে বিএনপি জামাতের নেতাকর্মীরা। রাজপথের আন্দোলন আরও কঠোর হচ্ছে বার্তা জামায়াতের, চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি, নতুন সংকটের শঙ্কা বিশ্লেষকদের। নির্বাচনকে ঘিরে জামাতের নতুন কৌশল, নারী ভোটারদের কাছে টানতে সক্রিয় দলের মহিলা বিভাগ, এমন উদ্যোগকে গেম চেঞ্জার বলছেন বিশ্লেষকরা। পলাতক আওয়ামী লীগ নেতার লাইসেন্সে ভারতে যাচ্ছে ইলিশ, এর মধ্যে কলকাতায় পৌঁছেছে প্রায় ২,০০০ কেজি মাছ, সরকারের অনুমোদন পাওয়া নিয়ে প্রশ্ন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মে অ্যাভিনিউতে জাঁকজমকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। তবে ৭ মাসের মধ্যে দলটির শীর্ষ নেতারা আর এককভাবে রাজনীতি না করতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন দল দুটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। এনসিপিতে ভাঙনের খবর এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, যদি এনসিপি এককভাবে রাজনীতি না করে তাহলে দলটির নেতাদের ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা কেমন হবে? আসন্ন নির্বাচনে বা কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? দলটির নেতারা বলছেন, এক্ষেত্রে এনসিপি ও গণ অধিকার পরিষদ মিলে একটি জোট হতে পারে, আবার দুই দল মিলে একটিতে রূপান্তরিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুটি বিষয় সামনে রেখেই আলোচনা চলছে। এদিকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে এনসিপি নেতা সার্জিস আলম গণমাধ্যমকে বলেন, অ্যাকোমোডেশনে কোন পদে কে থাকবেন সেটি গুরুত্বপূর্ণ। একাধিক রাজনৈতিক দল থাকায় বিষয়টি আরো কঠিন হচ্ছে, কারণ সবাই আহ্বায়ক বা সদস্য সচিব সহ গুরুত্বপূর্ণ পদে থাকতে চাচ্ছেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেন, শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা একসঙ্গে কাজ করবেন এবং এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মত, শুরুতে যেভাবে এনসিপি রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার আভাস দিচ্ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেটার বিপরীত ঘটেছে। বিশেষ করে ডাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত প্যানেলের ভরাডুবি দলটিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। গণ অধিকার পরিষদ ও এনসিপির বেশিরভাগ নেতাকর্মী তরুণ। কোটা সংস্কার থেকে শুরু করে বিগত জুলাই আন্দোলনেও তাদেরকে একসঙ্গে রাজপথে দেখা গেছে। সেই হিসাবে দুই দলের অনেকেরই কাজের মিল রয়েছে, তাই উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এমনটা হলে তারুণ্যর একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। তবে অন্তর্বর্তী সরকারের নিউ ইয়র্ক সফর ঘিরে এবার নতুন কর্মসূচি দিয়েছেন সেখানে অবস্থানরত বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। জানা গেছে, প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্র, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিমানবন্দর, হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টা সফর কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের জন্য নিউ ইয়র্ক পুলিশ, মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের কনসুলার জেনারেল অফিস। নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টার সফর কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপি জামায়াত আলাদাভাবে অবস্থান করবে। এছাড়া কনসুলেটের পক্ষ থেকেও সতর্ক অবস্থানে থাকা হবে। জানতে চাইলে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সেখানে তার নিরাপত্তার দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্রের পুলিশ ও স্থানীয় প্রশাসন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তবে তা মোকাবেলা করবে সে দেশের কর্তৃপক্ষ। এ ব্যাপারে নিউ ইয়র্ক শাখা যুবদলের এক নেতা জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর কেন্দ্র করে আওয়ামী লীগ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য স্থানীয় বিএনপি নেতারা সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে 22 সেপ্টেম্বর ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছবেন এবং 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন। তার ভাষণে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সংস্কার, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় এবং সাবেক স্বৈরাচারী শাসন পরবর্তী বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি ভাষণে উঠে আসতে পারে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশিয়ার ভূমিকা সহ নানা বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরে ডক্টর ইউনূসের সঙ্গে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। এমন তথ্য দিয়ে 21 সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। একই সময়ে কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে জামায়াত ইসলামী সহ অন্তত 7টি রাজনৈতিক দল। যদিও তারা প্রকাশ্যে কোনো জোটের কথা বলছে না, তবে তাদের কর্মসূচি ও দাবির মধ্যে রয়েছে মিল। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বিএনপির বিপরীতে থাকা রাজনৈতিক দলগুলো কি ঐক্যবদ্ধ হচ্ছে? অবশ্য এই আন্দোলনকে অনেকে বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন। আগামী ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে নামা দলগুলো নতুন রাজনৈতিক জোটের গুঞ্জনকে প্রত্যাখ্যান করেছে। তবে বিএনপি এই আন্দোলনের পেছনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দেখছে। অনেকেই আশঙ্কা করছেন, এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে। কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনের নামার উদ্যোগ এবারই প্রথম। বিএনপির অভিযোগ, আলোচনার মধ্যে রাজপথে কর্মসূচি দেওয়াটা পরিস্থিতি ঘোলাটে করার প্রচেষ্টা। বিপরীতে জামায়াত বলছে, আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা না থাকায় দাবি আদায়ে রাজপথকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপিকে টার্গেট করে জোটের চেষ্টা হচ্ছে এমন গুঞ্জনকে নাকচ করে দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে বলেন, আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয়, আমরা জনগণের পক্ষে আন্দোলন করছি। আমরা সংস্কারের আইনি ভিত্তি চাই, এই সরকারের আমলেই বাস্তবায়ন চাই, তার ভিত্তিতেই নির্বাচন চাই। এই দাবিগুলোতে আমরা এক হয়েছি। এছাড়াও পিআর সহ আরো বিষয় রয়েছে, সামনে আরো অনেক দল এখানে আসবে। বিএনপি যা চায় তার বিপরীতে যখন একটা আন্দোলন তৈরি হচ্ছে, তখন বিএনপি সেটার জবাব কিভাবে দিবে তা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও পাল্টা কোনো কর্মসূচির পক্ষপাতিত্ব করছে না বিএনপি, মাঠের কর্মসূচির বদলে বক্তব্য বিবৃতির মধ্যেই দলের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রাখতে চায় দলটি। বিএনপি মাঠে পাল্টা কর্মসূচি দিলে সেটা পরিস্থিতিকে সংঘাতমুখর কিংবা রাজনৈতিক পক্ষগুলোকে মুখোমুখি করে দিতে পারে। রাজপথে 7 দলের আন্দোলন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, আমাদের এখন একটাই কর্মসূচি, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। মনোনয়ন প্রার্থী ঠিক করা সহ সকল কাজ চলছে। এর বাইরে আমাদের আর কোনো কর্মসূচি থাকার কারণ নেই। আমরা তো রাস্তা অবরোধ করতে পারবো না, আমরা তো মবক্রেসি করতে পারবো না। নির্বাচনের আগে দাবি আদায়ে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সাথে ভোটের মাঠেও তীক্ষ্ণ দৃষ্টি দলের শীর্ষ নেতাদের। আগামী জাতীয় সংসদ নির্বাচনের নারী ভোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে দলটি। এর অংশ হিসেবে প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে দলটির মহিলা বিভাগ। আর সামনের নির্বাচনে দলের এই মহিলা বিভাগই হতে পারে গেম চেঞ্জার, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জামায়াত ইসলামীর নেতারা জানিয়েছেন, তাদের মহিলা বিভাগ রুকন সম্মেলন, কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠান বৈঠক, ভোটার সমাবেশ সহ নানা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সাংগঠনিক কাজের পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজও চলছে। দলের সূত্রে জানা গেছে, নারী ভোটারদের সমর্থন পেতে জামায়াত ইসলামী নিজের অবস্থান শক্ত করতে উদ্গ্রীব। কয়েক লক্ষাধিক নারী কর্মীর সমন্বয়ে গঠিত দলটির মহিলা বিভাগ প্রতিদ্বন্দ্বী অন্য দলের তুলনায় নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে। একই সঙ্গে সংগঠিত এই মহিলা বিভাগকে ভোট ব্যাংক হিসেবে দেখছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। গেল 21 জুলাই জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের পাশে বসে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গেও বৈঠক করেন দলটির মহিলা বিভাগের নেত্রীরা। ঢাকার মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিগত 12টি জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসন ছাড়া কখনোই জামায়াতের মহিলা বিভাগ থেকে প্রার্থী দেয়নি জামায়াত ইসলামী। আগামী নির্বাচনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঐকমত্য কমিশনের এক সভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত সংরক্ষিত নারী আসন 50 থেকে 100-তে বৃদ্ধির পক্ষে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের মহিলা বিভাগের কয়েক লাখ সক্রিয় কর্মীর উপস্থিতি দলটির জন্য একটি বড় শক্তি। সংগঠিত নারী ভোট ব্যাংক যে কোনো নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই কর্মীরা মাঠ পর্যায়ে প্রচারে সক্রিয় হলে প্রভাব বিস্তার সম্ভব। তবে জামায়াতের রাজনৈতিক বাস্তবতায় শুধু নারী কর্মীর সংখ্যার উপর নির্ভর করে বড় ধরনের নির্বাচনী সাফল্য অর্জন করা কঠিন হতে পারে বলে মনে করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, জামায়াতের এত কর্মী ও রোকন থাকা বড় একটা ফ্যাক্টর। বিশাল লোকবলের এই সংখ্যাটাকে যদি তারা সঠিকভাবে মোবিলাইজ করতে পারে তাহলে এটা তাদের ভীষণ সুবিধা দিবে। তারা কৌশলে ছাত্র সংসদ নির্বাচনেও নারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে জোট করছে। এটা তাদের জন্য ইতিবাচক বলে মনে করেন এই বিশ্লেষক। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন পোর্টাল জাগো নিউজ। কয়েক দফার চালানে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে ইলিশ। চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশটিতে পাঠানো হচ্ছে 1200 টন ইলিশ মাছ। তবে এর মধ্যে নজর কেড়েছে আওয়ামী লীগ নেতার লাইসেন্সে এই মাছ রপ্তানির খবর, যেখানে 1-2টি নয় বরং 4টি লাইসেন্সে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল। বিদেশে পলাতক থাকলেও তার লাইসেন্সে কলকাতায় গেছে প্রায় 2000 কেজি ইলিশ। বরিশালে এখন পর্যন্ত তার বিরুদ্ধে হয়েছে 7টি মামলা। শেখ হাসিনা সরকার পতনের পর কলকাতায় পালিয়ে যান টুটুল। সেখানে বসেই নিয়ন্ত্রণ করছেন বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের ব্যবসা। খোঁজ নিয়ে জানা গেছে, সাদিক আব্দুল্লাহর সময়ে বরিশালের দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিত টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। নগরীর হাট ঘাট বাজার বাসস্ট্যান্ড সবকিছুই ছিল টুটুলের নিয়ন্ত্রণে। এসব স্থাপনার ইজারাদারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাদিক আব্দুল্লাহর আয় বাণিজ্যের বিষয়গুলো দেখতেন তিনি। নগরীর জন্য ছিলেন আতঙ্কের নামও। বৈধ অবৈধ উপায়ে বনে গেছেন শত কোটি টাকার মালিক। এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য যে 37টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার, তার মধ্যে 4টি টুটুলের। এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এয়ার এন্টারপ্রাইজ। 2019 সালে পূজার সময় বাংলাদেশ থেকে প্রথম ভারতে ইলিশ রপ্তানির যে অনুমতি দেয় সরকার, তখন থেকে প্রতি বছর ইলিশ রপ্তানি করেন এই আওয়ামী লীগ নেতা। বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন বিভাগের এক কর্মকর্তা জানান, বুধবার থেকে শুরু হওয়া এই রপ্তানির আওতায় 2 দিনে প্রায় 2000 কেজি ইলিশ ভারতে পাঠিয়েছে টুটুলের একটি প্রতিষ্ঠান। অন্য 3টি লাইসেন্সে অবশ্য এখন পর্যন্ত মাছ ভারতে যায়নি। পোর্ট রোডে থাকা ইলিশ মোকামের একাধিক ব্যবসায়ী জানান, টুটুলের মোকাম থেকে এই মাছ সংগ্রহ করছেন তারই লোকজন। রপ্তানি ব্যবসাও চলছে তাদের সহযোগিতায়। 5 আগস্টের আগের মতোই মোকামে আসা 600 থেকে 900 গ্রামের প্রায় সব ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন তারা, যেন এখনো চলছে টুটুলের রাজত্ব। মোকামের সভাপতি সম্পাদক পদে বসা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা। তারা চাইলে টুটুলের ব্যবসা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু রহস্যজনক কারণে তা হয়নি বলে অভিযোগ তাদের। যদিও এই বিষয়ে আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী দলের মহানগর সদস্য সচিব কামাল শিকদার বলেন, এই মোকামে বিএনপি, আওয়ামী লীগ সহ সব দল আছে। ইলিশ রপ্তানির অনুমতি সরকার দিয়েছে, এখানে তার কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।